আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঐশী, তুমি ঠিক আছো আম্মু? কণ্ঠটা কোনো মেয়ের, তবে কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগলো। পেছনে ফিরে মেয়েটির দিকে তাকাতেই হাত পা অবশ হয়ে গেল, আর বুকের বাঁ পাশটা ধরফর করতে লাগলো। মেয়েটি হলো আমার সামিয়া, যাকে আমি বিনা দোষে বাসা থেকে বের করে দিয়েছি। সামিয়াও আমাকে এখানে দেখে অবাক নয়নে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। দুজনেই চোখে দুজনের প্রতি জমানো তৃষ্ণা মেটাতে ব্যস্ত। কতদিন পরে দেখছি আমার প্রিয় মানুষটাকে। জানি না কত সময় ছিলাম আমরা, পাশে কি হয়ে যাচ্ছে তারও খবর নেই। ঐশীর কথায় দুজনে নীরবতা ভেঙে গেল। ঐশী আমার কোল থেকে নেমে সামিয়ার কাছে যেয়ে বলল, মামুনি, এই যে বাবাই। সামিয়া ঐশীর দিকে তাকালো, এরপর আমার দিকে একবার তাকিয়ে ঐশীকে নিয়ে জোরে জোরে হেঁটে ওর গাড়ির কাছে যেয়ে গাড়িতে উঠে গেল। আমি পেছন থেকে সামিয়া সামিয়া বলে ডাকছি, কিন্তু সে শুনছে না। এরপরে গাড়ি নিয়ে চলে গেল। আমি বোবার মতো সেখানে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর পাশে থাকা একটা লোককে জিজ্ঞাসা করলাম, ভাই, এই পুলিশ মেয়েটাকে আর তার বাসা কোথায়? আর হ্যাঁ, সামিয়া পুলিশের ড্রেস পরেছিল। এরপর তার গাড়িটাও ছিল পুলিশের, যেটা সরকার থেকে দেয়। ইনি হলেন আমার সিলেট সদর থানার এসআই। বাসা কোথায় সেটা বলতে পারবো না, কিন্তু আজ থেকে প্রায় 4 বছর ধরে এখানে আছে। ধন্যবাদ ভাই। আমি আমার গাড়ির কাছে এসে গাড়িতে উঠে হোটেলে চলে গেলাম। হোটেলে যেয়ে নেহাকে বললাম, নেহা, তুই ড্রাইভার আঙ্কেলের সাথে রাজশাহীতে চলে যা। নেহা অবাক হয়ে বলল, আপনি কোথায় যাবেন? আমার একটা কাজ আছে, জানি না কতদিন লাগবে সেটা শেষ হতে। তুই ভালোভাবে অফিসটা সামলাবি, আর কোনো প্রয়োজন হলে আমাকে জানাবি। ঠিক আছে। এরপরে নেহা আর ড্রাইভার আঙ্কেলকে পাঠিয়ে দিলাম রাজশাহীতে। আমি ফোন দিয়ে আব্বুকে বলে দিলাম যে আমি এখন যাব না। কারণ জানতে চাইলে বললাম একটা সিক্রেট মিশন আছে, আর সেটা কমপ্লিট হলেই চলে যাব। হোটেল থেকে বের হলাম সিলেট সদর থানাতে। সামিয়া ঐশীকে নিয়ে শপিং করতে গিয়েছিল, আর সেখানেই তো এই অবস্থা। সামিয়া ঐশীকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রুমে ঢুকে বেডে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো। ঐশী তাকে ডেকে যাচ্ছে, সেদিকে কোনো খবর নেই। সামিয়া কান্না করতে করতে বলতেছে, কেন শাহিদ, কেন তুমি আবার আমার কাছে আসলে? আমি তো আমার মেয়েকে নিয়ে ভালোই আছি। থানায় পৌঁছে দেখি ওসি সাহেব বসে আছে। তাকে বললাম, আপনাদের এসআইয়ের নাম কি? মিসেস সামিয়া। বাট আপনি কে? আমি তার স্বামী। হট, কি বলছেন এসব? ঠিকই বলছি। আমার নাম শাহিদ হাসান সাহি। তার বাসা ঠিকানাটা দেন তো। এটা কেমন কথা স্যার? আপনার ওয়াইফের বাসার ঠিকানা আপনি জানেন না? একটা মিসবিহেভ হয়েছিল আমাদের মাঝে, তার থেকে দুজনে বিচ্ছেদ। আসলে রাইটিংভাবে বা কাগজে কলমে বিচ্ছেদ নয়। বুঝতে পেরেছি। ওসি থেকে সামিয়ার বাসা ঠিকানা নিয়ে একটা রিক্সা নিয়ে বের হলাম সামিয়ার বাসার উদ্দেশ্যে। বাসার সামনে রিক্সা থেকে নামলাম। বাসার ভিতরে ঢুকে দেখি গার্ডেনে একটা ভদ্রলোক বসে আছেন। আমাকে দেখে বললেন, তুমি শাহিদ না? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ আমি শাহিদ, বাট আপনি আমাকে কি করে চিনলেন? সামিয়ার মুখে তোমার নাম শুনেছি, আর তার মোবাইলে তোমার ফটো দেখেছি। আপনি সামিয়াকে কোথায় পেয়েছিলেন, আর সামিয়া এখানেই কেন? সেটা অনেক কাহিনী। আজ থেকে 4 বছর আগে আমি রাজশাহীতে গেছিলাম আমার ব্যবসার জন্য। কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। পরের দিন অফিস জরুরি মিটিং থাকায় সন্ধ্যায় রাজশাহী থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে ওঠার সময় দেখি রাস্তার পাশে একটা মেয়ে মাথা হেলে কান্না করছে, আর মেয়েটা হলো আজকের সামিয়া। সামিয়ার কাছে যাই, এরপর তার কি হয়েছে সব কিছু তার থেকে শুনে তাকে আমার বাসায় নিয়ে আসতে চাইলে প্রথমে না করে, পরে আমার মেয়ে হয়ে থাকার কথা বললে রাজি হয়ে যায়। এরপরে নিয়ে আসি তাকে এখানে। আমার কোনো সন্তান না থাকায় তাকে এই 4 বছর ধরে নিজের সন্তানের মতোই দেখেছি। আমি জানি তোমাদের মধ্যে কি হয়েছিল, তবে এখন সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করাই ভালো। একটা মেয়ের পরিবার থাকাটা খুবই প্রয়োজন। কিন্তু সে আমাকে ক্ষমা করবে কি? দেখো চেষ্টা করে। আমি লোকটির কাছ থেকে চলে আসলাম। বাসার দরজায় কলিং বেল বাজাতেই ঐশী এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, বাবাই, তুমি এতে তো মামুনি কান্না তুলতে। আমি কোলে নিয়ে বললাম, আম্মু এসেছি, তোমার আম্মুর কাছে চলো।
ভিতরে ঢুকে দেখি সামিয়া সোফায় বসে থেকে কান্না করছে। আমাকে দেখে দাঁড়িয়ে যেয়ে বলল, কেন এসেছেন আপনি আমার কাছে? আমি সামিয়ার হাত ধরে বললাম, প্লিজ সামিয়া, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে না জেনে কষ্ট দিয়েছি। আমি কারোর প্রতি রাগ নেই, আর আমার মতো পাপির এর থেকেও বেশি কষ্ট হওয়া দরকার। প্লিজ সামিয়া, আমাকে মাফ করে দাও। চলো না নতুন করে সবকিছু শুরু করি। বললাম তো আমি মাফ করার কেউ নয়। আর কি বললেন, নতুন করে শুরু করবেন? এটা তো একটা নতুন জোকস শোনালেন। আমার মতো পাপী মেয়ের সাথে আপনি কি করে শুরু করবেন? আমি আবার সামিয়ার হাত ধরে বললাম, প্লিজ সামিয়া। আমার কথা শেষ হতে না হতেই সামিয়া পাশে থাকা একটা ফল কাটা চাকু হাতে নিয়ে বলল, আপনি যাবেন নাকি আমি এটা দিয়ে আমার জীবন শেষ করে দেব? আপনার মুখ দেখতে ইচ্ছে করছে না। সামিয়ার কথা শুনে কিছুটা স্তব্ধ হয়ে গেলাম। কাপা কাপা কণ্ঠে বললাম, যাচ্ছি, তবে একটি কথার উত্তর দিবে? কি? এই মেয়ে বাচ্চাটি কার? আমার কথা শুনে সামিয়া চমকে উঠল। কি বলবে ভেবে পাচ্ছে না। চুপ থাকতে দেখে বললাম, কি হলো বলো। এটা আপনারই সন্তান। আমি অবাক হয়ে বললাম, মানে? আজ থেকে 4 বছর আগে আপনি যখন আমার মতো হতভাগী পাপীকে বাসা থেকে বের করে দিয়েছিলেন, তার আগের দিন আপনাকে আমি 2টা সারপ্রাইজ দেওয়ার কথা বলেছিলাম। তার একটা হলো এই সন্তান আমার গর্ভে আসার কথা। আপনাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলার কয়েকদিন আগে আমার শরীরটা বেশ খারাপ হয়ে পড়ে, মাঝে মাঝে বমি হতো। বুঝতে পারছিলাম আমি প্রেগনেন্ট, কিন্তু আপনাকে বলিনি আপনাকে সারপ্রাইজ দিব বলে। সেদিন সকালে আপনাকে বলেছিলাম আজকে আমার বাসায় দেরি হবে। দেরি হওয়ার কারণ আমি থানার টাইম শেষ করে প্রেগনেন্সি বিষয়টা টেস্ট করার জন্য হাসপাতাল গিয়েছিলাম। হাসপাতালে যাওয়ার পর ভালোভাবে প্রেগনেন্সি টেস্ট করি আর রিপোর্ট ভালো আসে। রিপোর্ট নিয়ে বাসায় যাই, ভেবেছিলাম আপনি সারপ্রাইজ পেয়ে খুশি হবেন, কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। আমি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই বড় সারপ্রাইজ পেয়েছিলাম। কিছুক্ষণ থেমে আমার বলল, এখানে আসার প্রায় 9 মাস পর ঐশী জন্মগ্রহণ করে। বুঝতে শেখার থেকেই বাবাই বাবাই বলে কান্না করত। আমি তাকে থামাতে না পেরে মোবাইলে একটা ফটো ছিল, সেটা বের করে দিতাম। ঐশী ছবিটাকে দেখে বাবাই বাবাই বলে ডাকতে থাকে। যখন ছবিটা কথা বলতো না তখন ঐশী কান্না করে দিত। তার কান্না আমার সহ্য হতো না, কারণ এই পৃথিবীতে সে ছাড়া আর আপন কেউ নেই। তার কান্না থামানোর জন্য আমি আপনার ফোনে কল দিতাম, আর আপনার মেয়ে বাবাই বাবাই বলে ডাকতো। আপনার কথা শোনার পরে আবার ফোনটা আমাকে দিয়ে দিত। অন্যের বাবার যখন তাদের ছেলে মেয়েকে নিয়ে পার্কে যেত, তখন আমার এই ছোট্ট বাচ্চাটা কান্না করে দিয়ে বলতো, মামনি আমার বাবাই কোথায়, আমি বাবার সাথে ঘুরতে যাব। আমি তার কথার উত্তর না দিলে সে কান্না করত। তার কান্নার থামাতে পারতাম না, কারণ তার বাবাই যে তাদের কাছে আসবে না, তার বাবাই যে তার পাপী অপবিত্র মায়ের কাছে আসবে না। অ্যাট লাস্ট নিজেই তাকে নিয়ে ঘুরতে বের হতাম। সামিয়া কথাগুলো বলেই ডুকরে কেঁদে উঠল। আমি ঐশীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কপালে গালে অজস্র চুমু দিতে লাগলাম। আজকে আমার জন্য আমার মেয়ে এত কষ্ট পেয়েছে। আমার কলিজাকে মেয়েকে আমি চিনতে পারছি না। আমি সামিয়াকে বললাম, প্লিজ সামিয়া, আবার ফিরে এসো না। ঐশীর তো মামনি বাবাই দুজনেরই দরকার। সামিয়া চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। এর জন্যই হয়তোবা আজকে 4 বছর পর আমার কাছে এসেছেন, আবার আমাকে আপনার জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমি আপনার জীবনে ফিরে যাব না। আমি চাই না আমার মায়ের পড়ে কারো জীবন নষ্ট হয়ে যাক, আমার মতো পাপীকে নিয়ে কারো সম্মানহানি হোক। দয়া করে আপনি আমাদের কাছ থেকে চলে যান। একাই বাঁচতে শিখেছি, আল্লাহর রহমতে বাকিটা পথ অতিক্রম করতে পারবো। হয়তোবা মেয়েটিকে তার বাবার অধিকার দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব বাবার সমান ভালোবাসা স্নেহ প্রদান করতে। দয়া করে আপনি চলে যান। আমি তোমাদেরকে না নিয়ে কোথাও যাব না। দেখুন, আপনি না গেলে আমি কিন্তু দারোয়ান ডাকতে বাধ্য হব। আমি মুচকি এসে বললাম, ডাকো। নিজের স্বামীকে যদি দারোয়ান দিয়ে বের করে দিতে ভালো লাগে তাহলে ডাকো। সামিয়া বিরক্ত হয়ে এদিক ওদিক তাকাতেই ফল কাটা চাকুটার কথা মনে হলো। চাকু হাতে নিয়ে বাম হাতে শিরার উপর রেখে বলল, আপনি যাবেন কি না? যাচ্ছি, প্লিজ। তবু তুমি নিজের কোনো ক্ষতি করো না। সামিয়ার বাসা থেকে আমি হোটেলে চলে আসলাম। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে চকলেট, ফুচকা আর আইসক্রিম নিয়ে চলে গেলাম সামিয়ার বাসায়। বাসায় ঢুকতেই দেখি ঐশী আর ভদ্রলোকটা ফুলের গাছে পানি দিচ্ছে। ঐশী আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো। আমি তাকে কোলে তুলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, আম্মু তুমি কি করছো, আর ওইটা তোমার কে হয়? ঐশী আমার গলা জড়িয়ে ধরে বলল, আমি আমার নানু ভাইয়ার সাথে কাঠে পানি দিচ্ছি।
আর ওইটা আমার নানু ভাইয়া হয়। তোমার মামনি বাসায় আছে? ঐশী মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিল। ও আচ্ছা, এই চকলেটগুলো তুমি খাবে, আর আইসক্রিম আর ফুচকাগুলো তোমার মামনিকে দিবে, কেমন? ঠিক আছে বাবাই। ঐশী কোল থেকে নেমে ফুচকা, চকলেট আর আইসক্রিম নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বাসায় চলে গেল। আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। একেবারে মায়ের কপি, হাঁটা, কথা বলার স্টাইল সব কিছু। ওপস, এবার কিছুটা শান্তি পেলাম, কারণ আমার মেয়ে এবং তার মাকে পেয়েছি। এখন শুধু মেয়ের মায়ের অভিমানটা ভাঙানোর অপেক্ষায়। খুব কষ্ট হবে সামিয়ার রাগ আর অভিমান ভাঙাতে। ঐশীকে বাসায় পাঠিয়ে ভদ্রলোক মানে ঐশী নানুর সাথে কিছুক্ষণ কথা বলে হোটেলে চলে আসলাম। গোসল করে জোহরের নামাজ পড়ে রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ করে হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। বিকেলে আবার গেলাম সামিয়ার বাসায়, কিন্তু সামিয়ার সাথে দেখা হলো না। ঐশীর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে সামিয়ার বাসার আশেপাশে একটা বাসা খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করার পর পেলাম একটা বাসা। সামিয়ার বাসা থেকে কাছে, এখানে বাসা ভাড়া নেওয়ার কারণ যাতে করে সবসময় সামিয়ার পাশে থাকতে পারি, তার মনে যেন আবার আমার জন্য ভালোবাসা জন্মাতে পারি। কেটে গেল 3 দিন। এই 3 দিনে রাত ছাড়া আমি প্রতিটা সময় সামিয়ার কাছে থেকেছি। সামিয়া যদি থানায় থাকলে আমি থানাতে গিয়েছি, কিন্তু সামিয়ার রাগ এখনো কমাতে পারিনি। একই কথা, সে আমার সঙ্গে যাবে না। তবে ভদ্রলোক মানে ঐশীর নানুও সামিয়াকে অনেক বুঝিয়েছে, কিন্তু তাতেও কাজ হয়নি। আমিও হাল ছেড়ে দেওয়ার ছেলে না, দেখি তার কত অভিমান আছে। সন্ধ্যায় সামিয়ার বাসায় গেলাম, কিছু শপিং করার প্রয়োজন, তাই ভাবলাম ঐশী আর সামিয়াকে নিয়ে যাই। যদিও সামিয়া যেতে চাইবে না, কিন্তু চেষ্টা করে দেখি। সামিয়ার বাসায় কলিং বেল বাজাতেই ভদ্রলোক দরজা খুলে দিলেন। আমাকে দেখে বললেন, আরে জামাই, ভিতরে আসো বাবা। সোফায় সামিয়া বসে আছে। সামিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বললাম, ঠিক আছে শ্বশুর মশাই। সামিয়া আমার দিকে রাগি মুটে তাকালো। আমি যে সামিয়ার পাশে বসলাম, এতে সামিয়া আরও একটু রেগে গেল। আমি আরও একটু তার দিকে চেপে বসলাম। শ্বশুর মশাই আমাদের কাহিনী দেখে হাসছে। শ্বশুর মশাই সামিয়াকে বললেন, সামিয়া, জামাইয়ের জন্য নাস্তা করার ব্যবস্থা করো। আব্বু, কে তোমার জামাই? বারবার জামাই জামাই করছো কেন? আর কিসের নাস্তা? ঐশী তার মামুনি চিৎকার শুনে ভয় আমাকে জড়িয়ে ধরল। ছোট বাচ্চা তো, চিৎকার করে কথা বলায় ভয় পেয়েছে। শ্বশুর মশাই সামিয়াকে শান্তভাবে বলল, দেখ মা, প্রত্যেকেরই ভুল হতে পারে। একটা সংসার ভুল বোঝাবুঝিটা স্বাভাবিকের ব্যাপার হতেই পারে, কিন্তু এর অর্থ এই নয় যে সংসার ছেড়ে, প্রিয় মানুষগুলোকে ছেড়ে একাই থাকতে হবে। সে তার ভুল বুঝতে পেরেছে। এখন তুমি যদি তাকে মাপ করে নতুন করে আবার শুরু না করিস, তাহলে তো তোর মেয়ের ভবিষ্যৎটা কি হবে ভেবে দেখেছিস? সে ঠিকমতো পাবে না মায়ের আদর, যত্ন, ভালোবাসা, আর না পাবে বাবার আদর, যত্ন, ভালোবাসা। অথচ একটা সন্তান বড় হতে হলে বাবা মা উভয়ের আদর যত্ন সমানভাবে পাওয়া দরকার। সুতরাং বলি কি, এমন সিদ্ধান্ত নিস না যেটার ফলে তোর ভবিষ্যৎটা অন্ধকার হবে। এখন এসব কথা না বলে জামাইকে নাস্তা দে। শ্বশুর মশাইয়ের কথায় সামিয়া আমার দিকে তাকিয়ে বসা থেকে উঠে বিরক্তি সুরে বলল, আসুন, যত সব। আমি আর কিছু না বলে ঐশীকে নিয়ে ডাইনিং টেবিলে গেলাম। চেয়ারে বসতেই সামিয়া প্লেটে মিষ্টি, আপেল, কেক আরও কিছু কিছু দিল। আমি প্লেট থেকে ছোট্ট আপেলের অংশ হাতে নিয়ে ঐশীকে খাইয়ে দিলাম। এরপরে সামিয়াকে বললাম, বাবু খেয়েছো? সামিয়া মুখটা ঘুরিয়ে বলল, আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না, আপনি আপনার কাজ করুন। ঐশীকে পাশের চেয়ারে বসিয়ে দিয়ে সামিয়ার হাত ধরে এক টান দিয়ে আমার কোলে বসিয়ে এক হাত দিয়ে আটকে রেখে বললাম, এত রাগ কেন? যেটা প্রশ্ন করেছি সোজাসুজি সেটার উত্তর দিবে। সামিয়া আমার কোল থেকে ওঠার জন্য চেষ্টা করতেছে, বাট পারছে না। ঐশী তার মামনিকে আমার কোলে দেখে হাততালি দিতে দিতে বলল, কি মজা, আমার মামু নিলে আমার বাবাই তোলে নিতেলে, কি মজালে। মেয়ের কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম, আর সামিয়া রাগে শুধু ফসছে। প্লেট থেকে একটা মিষ্টি আমার মুখে নিলাম। এরপরে মুখটা সামিয়ার মুখের সাথে লাগিয়ে দিয়ে মিষ্টিটা ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সামিয়া নিতে চাচ্ছে না। প্রথমে নিতে না চাইলেও পরবর্তীতে আর কোনো উপায় না পেয়ে খেয়ে নিল। একটা আপেলের টুকরো হাতে নিয়ে বললাম, এটাও আগে নিয়মে খাইয়ে দিতে হবে নাকি নিজ ইচ্ছায় খাবে? সামিয়া একরাশ বিরক্তি নিয়ে আমার হাত থেকে আপেলের টুকরোটা নিয়ে খাওয়া শুরু করলো। আমি মুচকি হেসে মনে মনে বললাম, কেবল তো শুরু জানু, রেডি হও, শপিং মলে যাব। আমি কেন আপনার সঙ্গে যাব? যাবে কিনা তাই বলো।
সামিয়া কিছু বলার আগে ঐশী বলল, চলো না মামুনি, আজকে বাবাইয়ের সাথে টপিং মলে যাবো। আমি যাব না। কেন যাবে না? ঐশী তো যেতে যাচ্ছে, তাকে নিয়ে চলো। ঐশী সামিয়ার হাত ধরে নাড়াতে নাড়াতে বলল, চলো না মামুনি।